যেখানে সায়নী ঘোষে শিবলিঙ্গে কন্ডম পরিয়েছিল, মানে এরকম একটা অভিযোগ বারবার করে উঠে এসছে। সেখানে বিজেপি যে হিন্দুত্বের কথা বলে, সেইখানে দাঁড়িয়ে সায়নী ঘোষ কতটা অ্যাকসেপ্টেড, তাকে নেত্রী মানতে পারবেন তো আপনি? এই টুলু মণ্ডল সবার মনে আছে, পাথর, কয়লা, গরু, বিভিন্ন জায়গা থেকে তার নাম উঠে এসেছিল। এর আগের সরকারের চূড়ান্ত রকম যারা মাথা, তাদের হাত নিজেদের মাথায় রাখে তারাই অরাজকতার কাজ করতেন। তো বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেখিয়ে দিলেন যে এই সরকার কি করতে পারে। তার ছেলের না কার একটা বিয়ে হয়েছিল, সেখানে টলিউড বলিউড, পারলে হলিউডও আর কি, প্রভূত টাকা পয়সা খরচ করে, মানে খোলাম কুচির মতো করে উড়িয়ে বিভিন্ন লোকজনদের ডেকে মোচ্ছব করিয়েছিলেন। অধিকাংশ পুলিশ তারা কিন্তু মজবুত হয়ে নাগরিককে পরিষেবা দিতে এবং সরকারের যা চাহিদা তা পূরণ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন। এখনো কয়েকজন ডান দিক বাঁ দিক করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে স্যার একটুখানি সতর্ক হয়ে যান, বা কখন কি ঘটে যায় কিছু বলা যায় না, এবং আইন মেনেই সেটা ঘটবে। পুরনো যে কাজের অভ্যেস রয়ে গেছে সেখান থেকে যত দ্রুত আপনারা সরে আসতে পারবেন তত ভালো। এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যে কোনো অসুস্থতাই হোক না কেন, সেটা যতটা না শারীরিক, তার থেকে বেশি মানসিক। দেখুন, অত্যন্ত গরিব বাড়ির একটি বড়লোক ছেলে, রাস্তার উপরে কোটি কোটি টাকার সম্পত্তি, 50 কোটি টাকার উপর বাড়ি বানিয়েছে। চারটিখানি কথা, কোন দিকে ঝুঁকলে, কোন দিকে হেললে, কোন কথা বললে তার অপরাধগুলো ঢাকা পড়ে যাবে, সেই নিয়ে তিনি নিজে বিভ্রান্ত। তিনি আটকে গেছেন বিভিন্ন জালে, বিদেশে ঘুরে বেড়াতেন, উড়ে বেড়াতেন, চোখের চিকিৎসা করাতে এমন জায়গায় যেতেন যেখানে টাটা বিল্ডাররা যেতে ভয় পায়, তার এত খরচ। এত গরিব বাড়ির ছেলের মাত্র এই কয়েক বছরে তার নাকি কিচ্ছু নেই, যে নাকি থেকে থেকে 122 বার ফাঁসিতে যাওয়ার, 322 বার নিজেই জেলে চলে যাবার কথাবার্তা বলে দিয়ে তারপর আবার সেই সমস্ত কথার খেলাপ করে, আজ যা বলে কাল ঠিক তার উল্টো কথা বলে। তুই এক মানে জীবন্ত বিস্ময় হয়ে উঠেছে। এত কম বয়সে রাজনৈতিক ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিকে ভারতবর্ষ আগে খুব একটা দেখতে পায়নি। টুলু মণ্ডলের অনুব্রত ঘনিষ্ঠ দেখা যাচ্ছে তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, কারণ তার ঘনিষ্ঠর বাড়ি থেকে যা জানা যাচ্ছে টুলু মণ্ডল যোগ সোনার বাঁট, 15 কেজি সোনা উদ্ধার, যেটা টুইট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দাঁড়িয়ে যা দেখা যাচ্ছে, ইডি কে ছাড়িয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে রয়েছেন বিধায়ক রুদ্রনীল ঘোষ, কথা বলবো, কি বলবে তার? দেখুন, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, মানুষের আশীর্বাদে এই সরকার এসছে। ফলত যা মানুষের সম্পদ, সরকারি সম্পদ মানেই মানুষের সম্পদ, এবং এই সম্পদ যারা লুট করত, চুরি করত, এর আগের সরকার তাদের নেতা মন্ত্রীরা প্রোটেকশন দিত। অত্যন্ত সুযোগ্য পুলিশকে তারা অপরাধীদের আড়াল করতে বাধ্য করাতো। বর্তমান পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী, তিনি দায়বদ্ধ মানুষের কাছে, এই সরকার দায়বদ্ধ পশ্চিমবঙ্গের জনগণের কাছে। তো ফলত সত্যিগুলো বাইরে আসছে। এই টুলু মণ্ডল সবার মনে আছে, তার ছেলের না কার একটা বিয়ে হয়েছিল, সেখানে টলিউড বলিউড, পারলে হলিউডও আর কি, প্রভূত টাকা পয়সা খরচ করে, মানে খোলাম কুচির মতো করে উড়িয়ে বিভিন্ন লোকজনদের ডেকে মোচ্ছব করিয়েছিলেন। এটাকে মোচ্ছবই বলে। এবং পাথর, কয়লা, গরু, বিভিন্ন জায়গা থেকে তার নাম উঠে এসেছিল, এবং কোথাও গিয়ে যেন তদন্ত গিয়ে থমকে যেত। অর্থাৎ এর আগের সরকারের চূড়ান্ত রকম যারা মাথা, তাদের হাত নিজেদের মাথায় রাখে তারাই অরাজকতার কাজ করতেন। তো বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেখিয়ে দিলেন যে এই সরকার কি করতে পারে, যা পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে এসেছে। রুদ্রদা, কোটি কোটি টাকা, মানে এই যে সোনা, এগুলো তো একদম সরকারের হরণ করা। আর একটা বিষয় হচ্ছে, এমন একটা জায়গায় রেখেছিলেন আত্মীয়ের বাড়িতে, সেটা কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের, মানে যেখানে পুলিশ ট্রেস করতে পারবে না। এই পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাতো, আর এই পুলিশকে শুভেন্দু অধিকারীও কাজে লাগাচ্ছে। দেখুন, বাংলার এই পুলিশের সুনাম আজকের নয়, বহুদিনের। স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো একটা সময় এই পুলিশকে। পুলিশ কারা? যারা বাঙালি, এই বাংলার মানুষ, তাদের মেধা প্রবল। এবং পুলিশ পরিচালিত হয় কিন্তু তাদের মাথারা যেভাবে তাদের স্বাধীনতা দেন, এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই অত্যন্ত সুযোগ্য পুলিশ, যারা দফায় দফায় যখন আমরা রাস্তায় নেমে মানুষের আন্দোলন প্রতিবাদ করতাম বিরোধী দল হিসেবে, তখন আপনারা বারবার রিপোর্টিং করেছেন। সেটা আপনাদের উপর অত্যাচার বলুন, সঠিক খবর করতে গিয়ে আপনাদেরকে জোর করে গ্রেপ্তার বলুন, হুমকি বলুন, এবং আমাদের টেনে হিঁচড়ে বন্য প্রাণীর মতো টেনে প্রিজন ভ্যানে তুলে দেওয়া,
মানুষের হয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, শুধু তাই না, যেটা মজার ঘটনা ঘটতো রোজিনা দেবী, প্রিজন ভ্যানে তুলে পুলিশ কিন্তু হাত জড়ো করে ক্ষমা চেয়ে বলতে যে স্যার এই অন্যায় করতে আমরা চাইছি না, আরেকটু লড়াই করুন, জানি আপনাদের যন্ত্রণা হচ্ছে, সরকারটা পাল্টে দিন, সবাই বেঁচে যাবে, দেখবেন আমরা কত ভালো কাজ করতে পারি। আমি ধন্যবাদ দেবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে, ধন্যবাদ দেবো এই সরকারকে। পুলিশ তার মেধা নিয়ে চাইলে কি করতে পারে তা স্পষ্ট। তবে হ্যাঁ, এই পুলিশ সিস্টেমের মধ্যে এখনো কিছু কিছু পুলিশ রয়েছেন, সংখ্যায় কম হলেও তারা, যারা লোকাল থানাতে এখনো রয়ে গেছেন, তারা তাদের স্বভাব পাল্টাননি। আমি ওসিআইসির কথা বলছি না, বেশ কিছু থানায় দীর্ঘদিন থেকে যাওয়া এই মেজবাবু সেজবাবু ছোটবাবুরা যারা বহুদিন ধরে থাকেন, তারা তৃণমূলের নেতাদের টাকা তোলাবাজির কাজে হয় সাহায্য করতেন, বা ক্রিমিনালদের ছেড়ে দেওয়ার কাজে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সাহায্য করতেন। এখন সবাইকে তো চাকরি থেকে বরখাস্ত করা যায় না। এই সরকার বারবার নির্দেশ দেওয়ার মাধ্যমে তাদের একটা সতর্ক বার্তা দিচ্ছেন। অধিকাংশ পুলিশ যারা ভালো, যারা আইন রক্ষার পক্ষে, তারা কিন্তু মজবুত হয়ে নাগরিককে পরিষেবা দিতে, আইনি পরিষেবা এবং সরকারের যা চাহিদা তা পূরণ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন। এখনো কয়েকজন ডান দিক বাঁ দিক করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে স্যার একটুখানি সতর্ক হয়ে যান, নালে কখন কি ঘটে যায় কিছু বলা যায় না, এবং আইন মেনেই সেটা ঘটবে। কারণ মানুষকে অধিকার দেওয়া, মানুষকে রক্ষা করা, আইনকে রক্ষা করা আপনাদের কাজ। পুরনো যে কাজের অভ্যেস রয়ে গেছে সেখান থেকে যত দ্রুত আপনারা সরে আসতে পারবেন তত ভালো। এই তো কদিন আগেই সম্মানীয় মুখ্যমন্ত্রী পুলিশদের রেশনিং সিস্টেম, যেটা প্রায় বন্ধ করে দিয়েছিল এর আগের সরকার, সেখানে অনুদানের পরিমাণটা বাড়ালেন, যা হওয়া উচিত। পুলিশ ফোর্সকে মজবুত করা, থানাগুলোকে মজবুত করা, তার কথা বললেন, এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে ডিএ, সেই ক্ষেত্র মনে করিয়ে দিলেন। একদম একদম সেটা তো, এটাই হওয়া উচিত। রাজকোষ ফাঁকা রেখে চলে গেছে তৃণমূলের চোর সরকার। প্রত্যেকটা মানুষের মাথার উপরে 80,000 টাকা লোন রেখে গেছে। সরকার পরিবর্তন হয়েছে, মানুষ চাইছেন ম্যাজিকের মতো কয়েকটা দিনে সবকিছু অপূর্ব হয়ে যাক। সেটা তো সম্ভব নয়, আবেগ বললেও প্র্যাকটিক্যাল সেটা বলে যে সম্ভব নয়। ধন্যবাদ জানাবো এই ডবল ইঞ্জিন সরকারকে, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। সম্মানীয় মুখ্যমন্ত্রী দিল্লির কাছে পৌঁছে কিন্তু এই বিষয় ক্লিয়ার করেছেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে। ধন্যবাদ কেন্দ্র সরকারকে, তারা পশ্চিমবঙ্গের মানুষ যাতে ডুবে না যান, যাতে এই সরকার, পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচিয়ে নিতে পারেন, তার জন্য যে সাহায্য করছেন ধন্যবাদ জানাই। রাস্তাঘাট, স্কুল, কলেজ, স্বাস্থ্য ব্যবস্থা, এই বিভিন্ন যে ব্যবহারিক জীবনে আমাদের যেগুলো পড়ে, সেগুলো কিন্তু দ্রুত তার সংস্কার সংশোধনী শুরু হয়ে গেছে। বলছি আরেকটা বিষয় হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য আবারও তিনি যেতে চান বিদেশে, সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করেছে দেখুন চোখের চিকিৎসা। দেখুন, যদি সত্যই কারুর শারীরিক সমস্যা হয়, সেটা কেটে যাওয়ার তো একটা প্রত্যাশা সবারই থাকে। আমি এটা নিয়ে কোনো কুমন্তব্য, ভুল মন্তব্য একদমই করতে চাই না। কিন্তু আমার এক্ষেত্রে মনে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যে কোনো অসুস্থতাই হোক না কেন, সেটা যতটা না শারীরিক, তার থেকে বেশি মানসিক। আর কেন যেতে চাইছে বিদেশে, মানে কি ব্যাপার রুদ্রদা, আপনি তো অনেকদিন থেকেই বলে আসছেন, কি মানে বিদেশটার এত এদের টান কেন? দেখুন, অত্যন্ত গরিব বাড়ির একটি বড়লোক ছেলে, রাস্তার উপরে কোটি কোটি টাকার সম্পত্তি, 50 কোটি টাকার উপর বাড়ি বানিয়েছে। চারটিখানি কথা এ আগেও বলেছি, এখনো বলছি। কোন দিকে ঝুঁকলে, কোন দিকে হেললে, কোন কথা বললে তার অপরাধগুলো ঢাকা পড়ে যাবে, সেই নিয়ে তিনি নিজে বিভ্রান্ত। পশ্চিমবঙ্গের মানুষ মজা দেখছেন তাকে। তিনি আটকে গেছেন বিভিন্ন জালে, বিদেশে ঘুরে বেড়াতেন, উড়ে বেড়াতেন, চোখের চিকিৎসা করাতে এমন জায়গায় যেতেন যেখানে টাটা বিল্ডাররা যেতে ভয় পায়, তার এত খরচ। এত গরিব বাড়ির ছেলের মাত্র এই কয়েক বছরে তার নাকি কিচ্ছু নেই, যে নাকি থেকে থেকে 122 বার ফাঁসিতে যাওয়ার, 322 বার নিজেই জেলে চলে যাবার কথাবার্তা বলে দিয়ে তারপর আবার সেই সমস্ত কথার খেলাপ করে, আজ যা বলে কাল ঠিক তার উল্টো কথা বলে। তুই এক মানে জীবন্ত বিস্ময় হয়ে উঠেছে এত কম বয়সে রাজনৈতিক ক্ষেত্রে। এই ধরনের ব্যক্তিকে ভারতবর্ষ আগে খুব একটা দেখতে পায়নি। তো তার যে কথাবার্তার সঙ্গে মিথ্যাচার জড়িয়ে থাকে তা সবাই জানে। ক্ষমতার আস্ফালন, দম্ভ,
আবার প্রকাশ্যে প্রেস ডেকে অহংকার করে আগে মিথ্যে কথা, হুমকি ধমকির কথাবার্তা। আবার দেখুন, ওনার কথা বলবেন না, উনি সংসদে কালকে দুজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। মানে এনারা ঠিক কি কি করতে চাইছেন এবং কি করছেন প্রত্যেক মানুষ দেখে এর কথা বলছে, আর পশ্চিমবঙ্গে এত কোটি কোটি টাকা চাকরি চুরি হয়েছে। দেখুন, যারা নিজেরা চুরিতে ডক্টরেট করেছে, ঠিক আছে, তারা যখন অন্যায় টন্যায় ইত্যাদি নিয়ে যখন কথাবার্তা বলে, মানুষ তখন হাসে। পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ সবাই একটা জিনিস দেখে নিয়েছে, যে দেশ স্বাধীনের পর থেকে এই প্রথম কোন সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যাতে কোনো রকম কোনো পরীক্ষায় আর প্রশ্নপত্র ফাঁস হতে না পারে, তার সঙ্গে যদি কেউ জড়িয়ে থাকে তাদের যেন 10 বছরের কারাদণ্ড, কোটি টাকার উপরে তাদের জরিমানা তৎসহ এই সমস্ত কিছু যখন বিল আনতে চাইলো, তখন এই ইন্ডি জোট সেটার পিন্ডি চটকে দেওয়ার চেষ্টা করলো। অথচ তারা রাস্তায় নেমে এই সবের বিরুদ্ধে কথা বলে। আর পরিসংখ্যান বলছে কেন্দ্রে বা রাজ্যে যখন এই বাম, অতি বাম, কংগ্রেস এদের এই জোটবদ্ধ হওয়া যে সরকার যখন ছিল, তখন এই দুর্নীতিগুলো ক্রমাগত বেশি হয়েছে। ঠিক আছে, তো মানুষের কাছে পোল খুলে গেছে, আরশোলা এখন উল্টে গিয়ে ছটফট করছে, কোন দিকে যাবে ঠিক করতে পারছেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আরশোলার রং কিন্তু লালচে, লাল হয়। আর একটা বিষয়, রুদ্রদা, সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, জুন মালিয়া, একাধিক তারা এনডিএ শরিক হচ্ছে, বিজেপিতেও এসে যাবে, কেমন লাগছে আপনার? দেখুন, বিজেপিতে আসবে বলে ওই খবর কোত্থেকে পেয়েছেন আমি জানি না, আমি বলতে পারবো না। আপনাদের সাথেই বসে মিটিং হচ্ছে, আপনার সেন্ট্রাল লিডারদের সঙ্গে বসে। যদি কোনো দল, শতাব্দী রায়, তারা তো নতুন দল, তারা এনসিপি। এনসিপি তো তৃণমূল নয়, তারা এনসিপি হয়েছে। মোদীর প্রশংসায় আত্মহারা। মোদীর প্রশংসা তো অ্যাকচুয়ালি সিপিএম এর করা উচিত, কংগ্রেসের করা উচিত, তৃণমূলের করা উচিত, চোরজোচ্চুরিগুলো বাদ দিন, সবারই করা উচিত। যে দেশটার মধ্যে থেকে আমরা বিভিন্ন মতামতের রাজনীতি করি বা যারাই করেন, তারা প্রত্যেকেই দেখেছেন যে দেশকে মজবুত করা, দেশবাসীকে শক্তিশালী করা, প্রান্তিক মানুষ, গরিব মানুষদের যাতে স্থায়ী ডেভেলপমেন্ট হতে পারে, সেই বিষয়ে একাধিক প্রকল্প নিয়ে আসা বাকি সরকারগুলো মুখে বলেছিল, কেউ করেনি। একমাত্র এই সরকারটি বিদেশের কাছে, সারা বিশ্বের কাছে ভারতবর্ষ যে একটা শক্তিশালী দেশ, ভারতবর্ষের মানুষেরা যে নানান স্কিল রাখেন, গুণ রাখেন, এইটা তিনি প্রমাণিত করেছেন এবং প্রচার করেছেন। কিছু আহাম্মক বলতেন না, প্লেনে করে কোথায় ঘুরে বেড়ান। আরে ভাই, প্লেনে করে আপনার দেশের মানুষের মাহাত্ম্য, এই মাটিটার গরিমাই, মাটিটার গুণাবলী, মাটিটার শক্তির কথাই তিনি বিশ্ববাসীকে জানিয়েছেন বলে আপনি জোর করে বিরোধিতা করলেও মনে মনে পরিষ্কার আপনি জানেন যে অন্যরা করেনি, এনারাই করছেন। তো যাই হোক না কেন, তো দেখুন, সায়নী বলুন, রচনা বলুন, জুন বলুন, যারাই, যাদের কথাই আপনার আনছেন, কেউ যদি সত্যকে স্বীকার করে, তাকে তো আপনি অন্যায় বলতে পারবেন না। হ্যাঁ, হতে পারে পরিষ্কার কেউ কেউ কোনো ব্যক্তি স্বার্থ তাদের মধ্যে রয়েছে, প্রত্যেকটি মানুষের মধ্যেই কম বেশি করে কোথাও একটা ব্যক্তির স্বার্থ লুকিয়ে থাকে, কিন্তু যদি সত্যের পক্ষে কথা বলে, দিনের আলোকে যদি দিন বলতে তারা দ্বিধাগ্রস্ত না হন আগের মতো, আগে দিনকে তারা রাত বলতেন। না, আমি আর একটা রুদ্ধতার কথা বলবো, আপনি ঠিক একদম ঠিকই বলছেন, কিন্তু যখন ক্ষমতার তারা বৃত্তে ছিলেন, তখন তো তারা দিনকে দিন বলেননি, রাত বলেছে। এখন যখন আপনি তখন আপনার স্ট্যান্ড আলাদা ছিল, আপনি একদিকে ছিলেন, তখন আপনি সহ্য করেছেন সেইগুলো, তখন তো আপনি ক্ষমতার বৃত্তে চলে যেতে পারতেন, আপনি কেন গেলেন না? আজ তারা আপনার ক্ষমতা, আপনি যখন ক্ষমতায়, তখন আপনাদের বৃত্তে আসার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে তারা তো তখনই দিন বলতে পারতো, কথাটা কিন্তু অন্যরকম। দেখুন, ভারতীয় গণতান্ত্রিক যে সিস্টেম, সেটাকে আপনি বা আমি কেউ তো খণ্ডিত করতে পারবো না। পশ্চিমবঙ্গে এরা কি কিছুই করেনি? পশ্চিমবঙ্গে তো এদের ছবি কেমন? এই যে সায়নী ঘোষ, এই যে রচনা ব্যানার্জি, এই যে কাকুলি ঘোষ দস্তিদার, এই যে শতাব্দী রায়, এদের ছবি পশ্চিমবঙ্গের মানুষের কাছে কেমন? আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে জিজ্ঞেস করছি, বিধায়ক থেকে একটু শুনুন। পশ্চিমবঙ্গের মানুষের কাছে এদের ছবি তো স্পষ্ট, সুন্দর এমনটা তো নয়, কারণ তারা অতীতে যেভাবে অন্যায়কে সাপোর্ট করেছেন, এখন তাদের ধন্যবাদ যে তারা দিনকে দিন বলছেন আর দিনকে রাত বলছেন না। গণতান্ত্রিক পরিসরে রাজনৈতিক সমীকরণে তারা অন্য দল তৈরি করতে পারেন, সেই দলে যেতেই পারেন। আপনাদের শরিক বলছি, আবেগকে সরিয়ে দিয়ে যুক্তির এই জায়গায়, নিয়মের এই জায়গায় আমাদেরকে আসতেই হবে। সেটা গেল রাজনৈতিক দিক। আপনি রাজনেতা হিসেবে ততক্ষণ অব্দি
মানুষের ভালোবাসার জায়গায় থাকতে পারবেন, সে আপনি যে দলেই যান না কেন, যে মতামতই পরিবর্তন করুন না কেন, আপনার যদি না ব্যক্তিগত অভিরুচি বা ব্যক্তিগত স্বভাব সেটা যদি মানুষ কে ব্যথা না দেয়, তবে আপনি ওই জায়গাটা থেকে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি কতটা কি পরিবর্তন করলেন, আপনি আহ কোন শাড়ি বা কোন জামা পাল্টালেন, তার থেকে বেশি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হিন্দুদের আবেগ, যেখানে সায়নী ঘোষে শিবলিঙ্গে কন্ডম পরিয়েছিল, মানে এরকম একটা অভিযোগ বারবার করে উঠে এসছে, সেখানে বিজেপি যে হিন্দুত্বের কথা বলে, সেইখানে দাঁড়িয়ে সায়নী ঘোষ কতটা অ্যাকসেপ্টেড, তাকে নেত্রী মানতে পারবেন তো আপনি? কে কাকে নেতৃত্ব মানুষ ঠিক করে। ওনারা তো আপনার সাংসদ, এনডিএ শরিক, মানে আপনারা বিধায়ক, তো ওনারা আপনাদের নেত্রী নয়? না না, নেতৃত্ব মানুষ ঠিক করে। পদ একটা আলাদা জিনিস, নেতা বা নেত্রী হয়ে ওঠা একটা আলাদা জিনিস। নেতা বা নেত্রীটা কোনো চেয়ার ঠিক করে দিতে পারে না, ওটা মানুষের ভালোবাসা আর আবেগে তৈরি হয়। ধরুন আমি একজন বিধায়ক হয়েছি কারণ এই দায়িত্ব মানুষ আমায় তুলে দিয়েছেন, আমি স্বেচ্ছায় তো বিধায়ক হইনি। আমরা অনেকেই অ্যাপিল করেছিলাম, মানুষ তার মধ্যে পরিষ্কার আমাদের বেছেছেন। কিন্তু ধরুন এই জননেতা, জননেত্রী, এগুলো হয়ে উঠতে গেলে সেটা মানুষ ঠিক করেন। পদ দিয়ে সব বিধায়ক নেতা হয়ে উঠতে পারেন না, আমরা অনেকেই অনেক সময় গুলিয়ে ফেলি। মানুষ যখন অনেকে মিলে কাউকে মানে এবং বিশ্বাস করে, তখন তিনি নেতা বা নেত্রী হন। তারা পদে গেছেন, একটা জায়গায় রয়েছেন, তো তারা তাদের ভুল কাজ সম্পর্কে আগে জাস্টিফাই করুন। আমার মনে হয় যে কোনো ভাবে মানুষের কাছে কি মানে ক্ষমা চাওয়া বা অনেক ধরন রয়েছে। আমি ভুল করতে পারি, ভুল হয়ে যেতে পারে আমার দ্বারা, তা তো জানান দিতে হবে। যদি তারা জানান দেন আর সেই জানানটা যদি মানুষ গ্রহণ করে, তো তাহলে তো ভালো কথা। রুদ্রনীল দা, আরেকটা বিষয় হচ্ছে, এই সায়নী ঘোষরা এখন দেখা যাচ্ছে সংসদে গিয়ে মানে ভিডিওগ্রাফি করছে, সবকিছু হচ্ছে, কিন্তু একটা জিনিস, হ্যাঁ বিজেপি, না বিজেপিতে ভোট ছিল, সেখানে না বিজেপিতে যারা ভোট দিয়েছিল তারা সায়নী ঘোষকে ভোট দিয়েছিল, তাদেরকে নির্বাচিত করেছিল। তাদের এই যে আপনি ভোটারদেরকে বড় করে দেখছেন, সবসময় আপনি বলেন মানুষ বড়, আমরা কেউ বড় নয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভোটও তো, তাদের সঙ্গেও তো তঞ্চকতা হলো। দেখুন, তার জবাব তো মানুষ একটা নির্দিষ্ট সময় দেবে। ভোটের সময় দিতে পারে মানুষ। আবার বলছি যে বেশ কিছু ক্ষেত্রে মানুষের না পরিচয়, দেখুন তৃণমূলের তো কোনো নিজস্ব কোনো নিয়ম নীতি ছিল না একটা দলের। অদ্ভুত রকম ভাবে তারা তাদের ম্যানিফেস্টো রাখেনি, তাদের শিক্ষানীতি কি, শিল্পনীতি কি, অর্থনীতি কি, কিছুই রাখেনি, একটাই নীতি রেখেছিল, দুর্নীতি, এ সর্বজন বিদিত। তাই ফলত তাদের ক্ষেত্রে বিভিন্ন দিকে ওই সুইচ অফ সুইচ অন করাটা একটা উইন্ডো ওরা টেকনিক্যালি ইচ্ছা করে খুলে রেখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যক্তিগত সুবিধার স্বার্থে এদিক ওদিক যাওয়া। এবার যে শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেই শিক্ষাই তার সাঙ্গপাঙ্গরা তাকে শিক্ষা দিয়ে দিয়েছেন। ঠিক আছে, ফলত এই সায়নী দেবী বলুন বা বাকি আর যাদের কথা আপনারা বলুন, যে মানুষ হিসেবে তাদের কিন্তু যে জনমানুষ তাদেরকে এই জায়গায় এনেছে, তাদের একটা বিশ্বাস অর্জন করতে হবে, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন কোনো নির্বাচন হবে, তখন কিন্তু তারা মানুষকে কনভিন্স করতে সেইভাবে পারবেন না। আমার মনে হয় যে সেই প্রস্তুতি তাদের নেওয়া উচিত, এবং তাতে তাদের সম্পর্কেও মানুষের ধারণা স্পষ্ট হবে। আর এটা স্পষ্ট করাটা ওই ধরনের চেয়ারে বসে থাকা ব্যক্তিদের একটু বুঝে শুনে ভেবে করা উচিত।